নির্বাচনের আগে ৩ বিএনপি নেতার ভারত সফর নিয়ে আলোচনা সমালোচনা। ব্যক্তিগত সফর দাবি করলেও ভিন্ন উদ্দেশ্য দেখছে আওয়ামী লীগ। বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে কোনো লাভ হবে না। এই দেশের ক্ষমতার নিয়ন্ত্রক জনগণ। তারা দুদিন পরে পরে ভারতে যান, তো বিএনপির এই ধরনের কোনো টেন্ডেন্সি নাই। রাজনীতিকদের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। বাংলাদেশের নির্বাচন হলে নির্বাচনের নির্ণায়ক হবেই দেশের জনগণ। এই বিষয়টা মনে রেখেই বাইরের দেশে বন্ধুদের সাথে যোগাযোগের ক্ষেত্রেও সেটাই তাদেরকে পরিচালিত করুক। দেখছিলেন বিশেষ শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছে আমি শাতিলা শারমিন এবং আমি ইমতিয়াজ আহমেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রোহিঙ্গা সংকট সমাধানে G7 আউটরিচ বৈঠকে 4 দফা প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। নির্যাতনকারীদের শাস্তির আওতায় আনার তাগিদ। প্রস্তাবিত বাজেটে বিভিন্ন খাতে শুল্ক বাড়ায় নবজীবনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা। ব্যাহত হতে পারে তথ্য প্রযুক্তির উন্নয়ন, বলছেন ব্যবসায়ীরা। ঈদে ঘরমুখো মানুষের চাপ সামলাতে ঢাকা চট্টগ্রাম রুটের মেঘনায় কাল থেকে শুরু হচ্ছে ফেরি সার্ভিস। ভোগান্তি কমার প্রত্যাশা। আনুষ্ঠানিকভাবে বন্ধ থাকলেও কৌশলে প্রচারণা চলছে গাজীপুর সিটি নির্বাচনের। ইফতার মাহফিল সহ নানা বৈঠকে ভোট চাইছেন প্রার্থীরা। এবং বেচাকেনায় মুখর রাজশাহীর আমের বাজার। ভালো ফলনে লাভের মুখ দেখছেন বিক্রেতারা। 1300 কোটি টাকার বাণিজ্যের প্রত্যাশা। শুরুতে প্রধানমন্ত্রীর কানাডা সফর প্রসঙ্গ। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ মিয়ানমার চুক্তি বাস্তবায়নের জন্য মিয়ানমারের উপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার স্থানীয় সময় দুপুরে কানাডায় G7 আউটরিচ বৈঠকের মূল অধিবেশনে যোগ দিয়ে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে 4 দফা প্রস্তাব উত্থাপন করে তিনি রোহিঙ্গা নির্যাতনকারীদের বিচারের আওতায় আনতে সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন। G7 বা গ্রুপ অব 7 বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি ও শিল্পোন্নত 7 দেশের এই সংগঠনটির এবারের সম্মেলনের আয়োজন করা হয় কানাডার পূর্বাঞ্চলীয় প্রদেশ কুইবেকে। দুদিনের G7 শীর্ষ সম্মেলনের শেষ দিনটি নির্ধারিত ছিল বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠন প্রধানের আউটরিচ বৈঠকের জন্য। G7 এই আয়োজনে শনিবার স্থানীয় সময় বেলা 11টার কিছু পরে কুইবেকের লা মেনোয়ার রিচিলু হোটেলে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানকার সেন্ট লরেন্স নদী তীরের মনোমুগ্ধকর পরিবেশে তাকে স্বাগত জানান সম্মেলনের আয়োজক দেশ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এরপর বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে G7 আউটরিচ বৈঠকের মূল অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে বিভিন্ন ইস্যুর পাশাপাশি তার বক্তব্যে গুরুত্ব পায় রোহিঙ্গা সংকট। মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীর ভয়াবহ মানবিক বিপর্যয়ের সুষ্ঠু ও স্থায়ী সমাধানে বিশ্ব সম্প্রদায়ের কার্যকর মনোযোগ আকর্ষণ করেন শেখ হাসিনা। এই সংকট মোকাবেলায় 4 দফা প্রস্তাব তুলে ধরে শেখ হাসিনা বলেন, অবশ্যই রোহিঙ্গা নির্যাতনকারীদের বিচারের মুখোমুখি করতে হবে। এছাড়াও রোহিঙ্গা প্রত্যাবাসনে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় চুক্তির বাস্তবায়নে মিয়ানমারের ওপর অব্যাহত চাপ প্রয়োগ ও সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়ার আহ্বান জানান শেখ হাসিনা। পরে আউটরিচ নেতৃবৃন্দের সাথে আনুষ্ঠানিক আলোকচিত্র পর্বের মধ্য দিয়ে পর্দা নামে এবারের G7 সম্মেলনের। দেবাশিস রায়, সময় সংবাদ। রোহিঙ্গাদের মিয়ানমারের প্রত্যাবাসনের লক্ষ্যে জাতিসংঘের সংস্থাগুলোর সঙ্গে স্বাক্ষরিত চুক্তিতে তাদের মূল দাবি নাগরিকত্বের বিষয়টি উল্লেখ না থাকায় হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা। তারা জানান, নিজ ভূমিতে ফিরতে চাইলেও নাগরিকত্ব ও নিরাপত্তার নিশ্চয়তা না থাকায় অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে তাদের।
রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করতে গেল বছরের নভেম্বরে বাংলাদেশের সঙ্গে মিয়ানমার সরকারের দ্বিপক্ষীয় সমঝোতা বাস্তবায়নের অনিশ্চয়তা কাটার আগেই রোহিঙ্গাদের প্রত্যাবাসনের লক্ষ্যে গত বুধবার সহযোগিতার রূপরেখা নাম দিয়ে মিয়ানমারের সঙ্গে আরেকটি সমঝোতা চুক্তিতে সই করে জাতিসংঘের সংস্থাগুলো। এই সমঝোতাকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা স্বাগত জানালেও অনেক বছর ধরেই মিয়ানমারের এমন মিথ্যা প্রতিশ্রুতি শুনে আসছেন উল্লেখ করে চুক্তির বাস্তবায়ন নিয়ে সন্দেহ প্রকাশ করেন তারা। একই সাথে ক্ষোভ প্রকাশ করেন তাদের মূল দাবি নাগরিকত্বের বিষয়টি চুক্তির কোথাও উল্লেখ না থাকায়। জাতিসংঘের চুক্তির আরা 100 বার ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী 5 দফা যে জাতিসংঘের মাঝে প্রস্তাব দিয়ে এই জাতিসংঘ এই 5 দফা প্রস্তাব যদি মিয়ানমার সরকার মানি লয়। বর্তমানে মিয়ানমারে অবস্থানরত রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়ার মাধ্যমে তাদের নিরাপদে দেশে ফিরে যাওয়ার সুযোগ তৈরি করে দেওয়ার দাবি জানান মিয়ানমার সেনাবাহিনীর বর্বর হামলার শিকার হয়ে পালিয়ে আসা তৈতবালি। মিয়ানমার সরকারের সদিচ্ছা থাকলে অনেক আগেই তাদের নাগরিকত্বের স্বীকৃতি দিত বলেও মন্তব্য করেন তিনি। মুসলমানদের নাগরিকতা দিব, ভিন্ন ধর্মের দেশে তারা প্রচার করে মুসলমান লোজা ফাইলে তারা নাগরিকতা নেবে। যদি 1 নম্বর শর্ত হলে আর নাগরিকতা দিয়া ঘুরিব, জাতিগত ঘোষণা ঘুরিব, নাগরিকতা দিয়ে হইলে নইব, ইয়ার ওরা দেখা ঘুরি ওরা। জাতিসংঘ এই চুক্তিটিকে রোহিঙ্গা প্রত্যাবাসনের মতো জটিল একটি প্রক্রিয়া শুরু করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে দেখলেও অধিকাংশ রোহিঙ্গা এতে আশ্বস্ত বোধ করতে পারছেন না। তারা জানান মিয়ানমার সরকার তাদের নাগরিকত্ব ও নিজ নিজ ভূমি ফিরিয়ে দেওয়ার নিশ্চয়তা দিলেই কেবল তারা দেশে ফিরে যাওয়ার সাহস পাবেন। ওমর ইনান, সময় সংবাদ। নির্বাচনের আগ মুহূর্তে বিএনপির 3 নেতার ভারত সফরে বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক ও গবেষণা সংস্থার সঙ্গে বৈঠক নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে। এ সফরকে দলের নেতাদের ব্যক্তিগত ও ব্যবসায়িক সফর বলে বিএনপি দাবি করলেও আলোচনার বিষয়বস্তু বিবেচনায় ভিন্ন উদ্দেশ্য দেখছে আওয়ামী লীগ। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, দেশের জনগণের অধিকার খর্ব হয় এমন কোনো এজেন্ডা নির্ভর আলোচনা ক্ষমতাসীন অথবা ক্ষমতার বাইরের কোনো দলের কাছেই কাম্য নয়। বিস্তারিত জানাচ্ছেন সালাউদ্দিন সুমন। গত 8 ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকে বেগম জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কয়েকদিন রাজপথের আন্দোলনে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের। পরবর্তীতে নানান কারণে সেই আন্দোলনও স্থিমিত হয়ে পড়লে সভা সেমিনারের দিকে মনোযোগ দিতে দেখা যায় দলটিকে। একই সাথে দাবির বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি কাটতে কূটনৈতিক তৎপরতা জোরদার করে বিএনপি। বেশ কয়েকটি বৈঠকে কূটনীতিকদের কাছে সার্বিক পরিস্থিতি তুলে ধরেন শীর্ষ নেতারা। তবে এই মুহূর্তে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু সহ দলের 3 নেতার ভারত সফর নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। এই সফরে সেখানকার বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও থিঙ্ক ট্যাঙ্কদের সঙ্গে তারা বৈঠক করছেন বলে উঠে এসেছে গণমাধ্যমে। এসব বৈঠকে আগামী নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে এমন খবর প্রকাশ পেলেও এই সফরকে ব্যক্তিগত ও ব্যবসায়িক বলে দাবি করছেন দলের এই শীর্ষ নেতা। আমার জানা মতে তারা ব্যক্তিগত সফরে গিয়েছেন, হয়তো ব্যবসায়িক বা বাণিজ্যিক কোনো উদ্যোগ তাদের থাকতে পারে। তারা জানে যে জনগণ তাদের সঙ্গে নেই, এখন তারা বিদেশির কাছে ধর্ণা দিচ্ছে। এটা তাদের রাজনৈতিকভাবে দেউলিয়াপূর্ণ ছাড়া আর কিছু নেই। জনসমর্থন হারিয়ে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে বিএনপি বারবার বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে বলে মন্তব্য আওয়ামী লীগের এই শীর্ষ নেতার। বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে কোনো লাভ হবে না। এই দেশের ক্ষমতার নিয়ন্ত্রক জনগণ, জনগণই সকল ক্ষমতার উৎস, অতএব জনগণের কাছে আসতে হবে। তারা 2 দিন পরে পরেই ভারতে যান, তো বিএনপির এই ধরনের কোনো টেন্ডেন্সি নাই। আমরা ওদিকে তাকিয়েও থাকি না, আমরা বাংলাদেশের জনগণের দিকেই তাকিয়ে আছি। রাজনৈতিক দলগুলোর বিদেশ সফর ও বৈঠকে দেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দেওয়ার তাগিদ দিলেন এই সাবেক কূটনীতিক। বাংলাদেশের নির্বাচন হলে নির্বাচনের নির্ণায়ক হবেই দেশের জনগণ, এবং আমরা মনে করি সকল রাজনৈতিক দলই এই বিষয়টা মনে রেখেই অভ্যন্তরীণভাবে তারা যেমন তাদের এজেন্ডাটাকে নির্ধারণ করবে, বাইরের দেশের বন্ধুদের সাথে যোগাযোগের ক্ষেত্রেও সেটাই তাদেরকে পরিচালিত করুক, এটাই আমাদের প্রত্যাশা। বিদেশি শক্তিকে অভ্যন্তরীণ বিষয়ে সম্পৃক্ত করার প্রবণতা থেকে বেরিয়ে আসার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বানও জানান এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। তাদের সাথে তো আমরা কথাবার্তা বলতেই পারি। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। বাজেট প্রসঙ্গ। প্রস্তাবিত বাজেটে শুল্ক বাড়ার প্রস্তাবে দেশের বাজারে সরবরাহ বাড়বে নকল প্রসাধনীর, এমনকি বেড়ে যাবে অবৈধ পথে আমদানিও, এমন শঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। তাদের দাবি মুঠোফোনের উপর 15% ভ্যাট আরোপে ব্যাহত হবে তথ্য প্রযুক্তির উন্নয়ন। আবার সুপার শপের কেনাকাটায় সারচার্জ আরোপের প্রস্তাবেও নেতিবাচক প্রভাব পড়তে পারে নগর জীবনে। জুবার ফেসালের রিপোর্ট। সুবিধা বাড়ানোর চেষ্টা হচ্ছে। প্রতি অর্থ বছরের বাজেট প্রস্তাবনায় কিছু পণ্যের উপর শুল্ক আরোপ করে সরকার।
তেমনিভাবে শুল্ক কমানো হয় কিছু পণ্যের উপর থেকে। এমন সিদ্ধান্তের পেছনে যুক্তি হচ্ছে স্থানীয় বাজারে পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত ও দাম আমদানি পণ্যের সঙ্গে যৌক্তিক পর্যায়ে রাখা। 2018-19 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে আমদানি শুল্ক বাড়ানোর কারণে দেশের বাজারে বাড়তে যাচ্ছে সব ধরনের প্রসাধনী আর সাবান শ্যাম্পুর দাম। ব্যবসায়ীদের আশঙ্কা এতে বাড়বে চোরাপথে পণ্য আর নকল সামগ্রীর সরবরাহ। প্রতি বছরই যদি এভাবে বাড়তে থাকে তখন মানুষ অল্টারনেটিভ খুঁজবে, হয় চায়না না হয় বাংলাদেশে নকলভাবে তৈরি করার একটা প্রবণতা বেড়ে যাবে। আসছে অর্থ বছরে সুপার শপে কেনাকাটায় অতিরিক্ত 1% সারচার্জ আরোপের প্রস্তাবে নাখোশ ভোক্তা কিংবা ব্যবসায়ী প্রত্যেকেই। ভোক্তার ভাবনা, জীবনযাত্রায় আসবে বাড়তি চাপ, ব্যবসায়ীদের আশঙ্কা ক্রেতা হারানোর। অনেকের জন্য হয়তো আপন পারচেজ এটা অনেক বড় হয়ে যেতে পারে, সেটা অবশ্যই নাগরিক জীবনে একটা প্রভাব পড়বে। ভ্যাটটা নিয়ে যারা জানে তারা বেশি একটা রিয়েক্ট করেন, কিন্তু যারা না জানে তারা প্রচণ্ড রিয়েক্ট করে। ক্রেতাদেরকে আমরা কনভিন্স করার জন্য 1% ভ্যাট আমরা নিজেরা দিয়ে দিচ্ছি, কিন্তু এখন যদি আরও 1% বেড়ে যায় সেক্ষেত্রে অবশ্যই আমাদের প্রভাব পড়বে। বাজেট পরবর্তী সময়ে বড় পরিবর্তন আসতে যাচ্ছে মুঠোফোন বাজারে। ভোক্তারা বলছেন তথ্য প্রযুক্তির উন্নয়নের চিন্তার সঙ্গে সাংঘর্ষিক মুঠোফোনের উপর ভ্যাটের হার বৃদ্ধির সিদ্ধান্ত। তথ্য প্রযুক্তিতে আগায় যাচ্ছে আমাদের দেশ, সেক্ষেত্রে বাজেটে মোবাইলের দাম একটু সহনীয় হওয়া দরকার। প্রাইস যদি রিজনেবল হয় তাহলে আমাদের জন্য তথ্য প্রযুক্তি ব্যবহার করাটা আমাদের জন্য অনেক সুবিধা হবে। যদি দেখে যে 1500 থেকে 2000 টাকা বাজেট বেশি হয়ে যায়, দেন তাদের একটু প্রবলেম হয়। তো আমার মনে হয় সরকারের উচিত এক্ষেত্রে কিছুটা নজর দেয়া। প্রস্তাবিত বাজেটে শুল্ক কমানোর কারণে জুলাই থেকে কমতে পারে দেশে উৎপাদিত মুঠোফোন, সব ধরনের শিশু খাদ্য, ফলের জুস আর মাছ মাংসের দাম। আমদানি শুল্ক হ্রাসের কারণে কম্পিউটার, ল্যাপটপ ও ট্যাব ছাড়াও বেশ কিছু প্রযুক্তি পণ্যের দাম কমার সম্ভাবনায় স্বস্তিও রয়েছে জনমনে। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে। দেশের সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনো গড়ে ওঠেনি প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো, নানামুখী প্রকল্প হাতে নেওয়ার দাবি মন্ত্রীর। ঈদের ছুটি কাটাতে ঢাকা থেকে ট্রেনে করে নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। আজ ঈদ উপলক্ষে 6 দিনের ট্রেন যাত্রার প্রথম দিন। যারা ঈদের ছুটিতে ঢাকা ছাড়ার জন্য অগ্রিম টিকিট কিনেছেন তারা সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে আসতে থাকেন। এখনো সরকারি ছুটি শুরু না হওয়ায় ভিড় কিছুটা কম দেখা যায় রেল স্টেশনে। যাত্রীরা বলছেন রাস্তার যেন কোনো ধরনের ঝামেলা না হয়, সেজন্য তারা একটু আগে ঢাকা ছাড়ছেন পরিবারের সঙ্গে ঈদ করতে। কেউ কেউ বলছেন সড়কে যানজট এড়াতেই তারা ট্রেনে করে বাড়ি ফিরছেন। যারা 1 জুনের ট্রেনের অগ্রিম টিকিট কিনেছিলেন তারাই বাড়ি যাচ্ছেন আজ। ট্রেনে কোনো ঝামেলা নাই, কোনো আপনার জ্যাম নাই, আরামে যেতে পারি, এর জন্য ট্রেনে যাচ্ছি। কোনো সমস্যা মনে হচ্ছে ট্রেনের পরিবেশ অনেক ভালোই লাগতেছে, না আগের চেয়ে অনেক ইমপ্রুভ হয়েছে ট্রেনের পরিবেশ। ঈদ করার জন্য ইন্ডিয়া যাচ্ছি, খালামণির বাসায় যাচ্ছি। তাড়াতাড়ি যাচ্ছি, আপনার ঈদের সময় গাড়ি ঘোড়া অনেক জামজট থাকে, তাড়াতাড়ি একটু বাড়িতে যাচ্ছি, সেই জন্য জামজটে থাকে অনেক বিরক্ত। ঘরমুখী মানুষের ঈদযাত্রা শুরু হয়েছে আজ থেকে। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার ফয়সাল মোর্শেদ এবং চট্টগ্রাম রেল স্টেশনে আছেন শফিকুল আলম। প্রথমেই চলে যাচ্ছি ফয়সালের কাছে। ফয়সাল, হাটের উদ্দেশ্যে ছেড়ে গেল মাত্রই। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে এবং এখান থেকেই এইমাত্র ছেড়ে গেল নীলসাগর এক্সপ্রেস চিলাহাটির উদ্দেশ্যে এবং যে ঈদের যে যাত্রা শুরু হলো সেই যাত্রা কিন্তু সকাল থেকেই আমরা জানিয়েছি আপনাদের মাধ্যমে দর্শকদেরকে, এবং তখন আমরা দেখেছি প্রভাতী এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছিল এবং এরপর থেকে যে ট্রেনগুলো রয়েছে শিডিউলে সেই ট্রেনগুলো কিন্তু সময় মতোই ছেড়ে যাচ্ছে, যদিও সেক্ষেত্রে 5 বা 10 মিনিট কোনো কোনো ক্ষেত্রে দেরি হচ্ছে। সেই 5 বা 10 মিনিট কিন্তু ধর্তব্যের মধ্যে ধরছেন না যারা যাচ্ছেন যাত্রীরা। আমরা যারা যাত্রীরা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন ঈদে যেহেতু আনন্দদায়ক ভ্রমণের জন্য তারা ট্রেনকে বেছে নিয়েছেন। তারা বলছেন মহাসড়কে যেই যানজট পোহাতে হয় সেই যানজটের ভোগান্তি এড়িয়ে তারা ট্রেনের মাধ্যমে আনন্দের সাথে তারা আসলে বাড়ি পৌঁছাতে চান এবং সেই ক্ষেত্রে তারা ট্রেনকে প্রধান বাহন হিসেবে তারা দেখছেন। এবং তারা বলছেন যেহেতু গত সেপ্টেম্বর মাসে পবিত্র ঈদুল আজহা গিয়েছিলেন অনেকে এবং প্রায় 10 মাস সময় অতিবাহিত হয়ে গেছে, এরপর কিন্তু তারা এবার পবিত্র ঈদুল ফিতরের সময় তারা যাচ্ছেন। এই পবিত্র ঈদুল ফিতরে তারা যাচ্ছেন গ্রামে, যারা প্রিয়জন রয়েছেন, স্বজন রয়েছেন তাদের সাথে ঈদের আনন্দ
ভাগাভাগি করে নেওয়ার জন্য। এবং আমি যে প্ল্যাটফর্ম রয়েছে তার অপর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ তারা ভিড় করছেন এবং একটার পর একটা ট্রেন ছেড়ে যাচ্ছে, আরও একটা ট্রেন আসতেছে। সব মিলিয়ে কিন্তু ট্রেন যখন আসে তখন তারা সবাই হুড়ুহুড়ু করে তারা ট্রেনে উঠছেন। যদিও অন্যান্য সময় আমরা যেরকম ভিড় দেখি, এবার আমরা ঠিক তেমন একটা ভিড় দেখিনি। যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন আগাম টিকিট তারা যখন কিনেছেন তখন কোনো সমস্যায় তারা পড়েননি এবং এখনো পর্যন্ত তাদের খুব একটা সমস্যায় পড়তে হয়নি। তারা একটা ব্যাপার বলেছেন, সকালে যেই বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির ব্যাপার তারা বলেছেন, বৃষ্টিতে তাদের কিছুটা ভোগান্তি তৈরি হয়েছিল, সেই ব্যাপারটা তারা জানিয়েছেন। তবে যেহেতু অবশেষে তারা ট্রেনে উঠতে পেরেছেন এবং স্বাচ্ছন্দ্যের সাথে তারা ভ্রমণ করতে পারছেন, সে কারণে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন আমাদের কাছে। তো এই ছিল আমার কাছে সাতিলা আসলে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ঈদ যাত্রার খবর। এই মুহূর্তে আমরা চলে যাব চট্টগ্রামে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শফিকুল আলম, জানবো তার কাছ থেকে সেখানকার ঈদ যাত্রার খবর। ফয়সাল, আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে চট্টলা এক্সপ্রেস যেটি ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছে, এখনই এই ট্রেনটি চালু। আপনি হয়তো আপনাকে যদি দেখায় কিছুক্ষণ আগে থেকেও কিন্তু এখানে যাত্রীরা এসেছেন। সকাল থেকে আজকে যে সমস্যাটি পড়েছে সেটা হচ্ছে সকাল থেকে এখানে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি বলা যায় সকাল থেকে। সেই ক্ষেত্রে কিন্তু যারা চট্টগ্রাম ছেড়ে যাবে তারা কেউ নির্দিষ্ট সময়ে এই স্টেশনে তারা আসতে পারেনি এবং অনেকেই কিন্তু ট্রেন মিস করেছে, এরকম ঘটনা আমরা দেখেছি। তো সকাল থেকে এ পর্যন্ত 3টি ট্রেন ছেড়ে গেছে। একটি 7টায় একটি ট্রেন ছেড়ে গেছে সুবর্ণ এক্সপ্রেস, আর 7টা 20-এ ছেড়ে গেছে বিজয়, যেটি ময়মনসিংহের উদ্দেশ্যে। এখন যেটি ছেড়ে যাচ্ছে সেটি ছেড়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। এবং পুরো দিনে প্রায় 10টি ট্রেন চট্টগ্রাম থেকে প্রায় 6,500 যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে, ঢাকা সহ দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। এবং আপনাকে যেটি বলতে পারি, এখানে আসলে যারা ঈদের আজকে যারা যাচ্ছে তারা 1 জুন তারা সে টিকিট করেছিলেন। এবং আরেকটি যেটা বিষয় সেটা হচ্ছে এখানে যে নিরাপত্তা কর্মী রয়েছে এবং স্টেশন মাস্টার রয়েছে, তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে আসলে যাত্রীরা যাতে নির্বিঘ্নে চট্টগ্রাম ছেড়ে দিতে পারে সেজন্য তারা সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে চট্টগ্রামের, যাতে কোনো ধরনের সমস্যায় না পড়ে। এবং আরেকটি কথা জানিয়ে রাখি, যেটা যারা এই যে যাত্রীরা রয়েছে এবং তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা সবাই বলেছেন যে আসলে তারা ঈদের আনন্দটুকু প্রিয়জনের সাথে ভাগাভাগি করার জন্য তারা আজকে থেকে যাত্রা শুরু করেছেন। তো আপনাকে সর্বশেষ যে তথ্যটি আসলে দিতে পারি সেটি হচ্ছে আজকে পুরো দিনে প্রায় 10টি ট্রেন চট্টগ্রাম স্টেশন ছেড়ে যাবে এবং প্রায় 6,500 যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে বিভিন্ন দেশে বিভিন্ন গন্তব্য উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম রেল স্টেশন থেকে ঈদ যাত্রার সর্বশেষ তথ্য। রেলপথে ঈদযাত্রার খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন চট্টগ্রাম রেল স্টেশন থেকে শফিকুল আলম এবং এর আগে কর্মপুর রেল স্টেশন থেকে ফয়সাল মোর্শেদ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুটি 2 লেন বিশিষ্ট হওয়ায় ঈদের আগে সেতু সংলগ্ন এলাকায় যানজট কমাতে এর পাশ দিয়ে আগামী 12 জুন থেকে ফেরি চালু হচ্ছে। এতে বাড়তি যানবাহনের চাপ কমে আসার পাশাপাশি ঈদে ঘরমুখী মানুষের ভোগান্তি কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নারায়ণগঞ্জ থেকে শওকত আলী সৈকতের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে সড়কটিকে 4 লেনে উন্নীত করা হলেও মেঘনা ও গোমতী সেতু 2 লেন বিশিষ্ট হওয়ায় এর সুবিধা পাচ্ছেন না ওই রুটে চলাচলকারীরা। এতে মহাসড়কের সেতু সংলগ্ন এলাকায় প্রতিনিয়তই সৃষ্টি হচ্ছে যানজট। এই অবস্থায় আসন্ন ঈদে সেতুর উপর যানবাহনের বাড়তি চাপ কমাতে এর পাশ দিয়ে ফেরি পারাপারের সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিএ ও সেতু বিভাগ। প্রধানমন্ত্রী নির্দেশে ঈদের আগে 12 তারিখ থেকে মেঘনায় জরুরি ফেরি সার্ভিস চালু হচ্ছে। আমাদের পন্টুন প্রায় এসে গেছে, ফেরিও আসছে। 18টির মতো গাড়ি ফেরিগুলো বহন করতে পারবে। বিকল্প এই ফেরিঘাট দিয়ে আপনার গণপরিবহনগুলো যদি যাতায়াত করে ব্রিজের উপরে অনেক যানজট কমে যাবে। ঘরমুখী মানুষের দুর্ভোগ কমাতে কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যাত্রী ও চালকরা। ফেরি চলাচল হলে আমাদের জন্য খুব সুবিধা হবে, যানজট কম হবে, আমরা ঈদ সিজনে ভালো মতন গাড়ি চালাতে পারবো। যদি ফেরি হওয়ার পরে ব্রিজ ফ্রি হয়ে যায় তাহলে ব্রিজ দিয়ে যাব,
তাহলে আমরা তাড়াতাড়ি যেতে পারবো। যদি ফেরিটা চালু হয় অনেকটাই আমরা সেফটি বেস পাবো। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 4 লেনে উন্নীত করার সময় সুষ্ঠু পরিকল্পনার অভাব ছিল বলে মনে করেন এই যোগাযোগ বিশেষজ্ঞ। ঈদের অতিরিক্ত চাপের কারণে আমরা এখন ফেরিটা ওপেন করলাম আর সেতুর কাজ চলছে, অথচ যদি আমি 4 লেনের সময়ই সেতুটাকেও যদি আমি 4 লেন করে ফেলতাম একই প্রজেক্টের আওতায়, তাহলে কিন্তু দেখা যেত আমার এই ঈদটা কিন্তু নির্বিঘ্ন করতে পারতাম। নারায়ণগঞ্জ সড়ক ও সেতু বিভাগ জানিয়েছে প্রায় 2,17 লাখ টাকা ব্যয়ে ঢাকা চট্টগ্রাম রুটে মেঘনা নদীর উপর ফেরি পারাপার প্রকল্পের কাজ শুরু হয় গত 31 মে থেকে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। রাজধানীর সবুজবাগের মাদারটেক এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। রোববার ভোরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহতের স্বজনরা জানান, শনিবার রাত 11টার দিকে সবুজবাগের মাদারটেক এলাকায় এক ছিনতাইকারীকে ঘিরে ফেলে স্থানীয়রা। এ সময় সামনে থাকা লোকজনকে ছুরি দিয়ে আঘাতের চেষ্টা করে ছিনতাইকারী। পরে রাহাত নামের ওই যুবক ছিনতাইকারীকে ধরার জন্য এগিয়ে গেলে ছুরির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে ভোর 4:30টার দিকে 23 বছর বয়সী ওই যুবকের মৃত্যু হয়। শুনে ওরা দৌড়ায় গেছে ধরতে গেছে সময় মনে করেন ওরা তার বুঝতে পারে না যে ওর কাছে যে চাকু আছে কিনা। তো ধরতে যায় মনে করেন 7-8 জন পোলাপান, অনেক পোলাপান ছিল আরো, দৌড়ায় যেতেই মনে করেন যে ও আগে গেছে দৌড়া, বাস এইভাবে চাকুটা বাইর করেই এইভাবে চাকুটা পার দিয়ে দিচ্ছে। ঈদ সামনে রেখে মহাসড়ক সংস্কারের বেঁধে দেওয়ার সময় শেষ হলেও এখনো খানাখন্দে ভরে আছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের অনেকাংশ। এই মুহূর্তে চন্দ্রা এলাকায় আছে রিপোর্টার রাশেদ লিমন। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রাশেদ। সাথীলা, আসলে এই ঈদুল ফিতরকে সামনে রেখে কিন্তু আমরা দেখেছি সেই রমজানের শুরুতেই কিন্তু একটা কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিল যে 8 জুনের মধ্যে সব ধরনের খানাখন্দ ভরাট করে তার রাস্তা একদম স্মুথলি চলাচলের জন্য উপযুক্ত করে দেওয়া হবে। কিন্তু আসলে আমরা কিন্তু আজকে বেশ কয়েকদিন যাবত ধরেই দেখছি যে এখনো 8 তারিখ পার হওয়ার পরেও কিন্তু আমরা দেখছি এখনো পর্যন্ত কিন্তু সেই তাদের যে নির্ধারিত বেঁধে দেওয়ার সময়ের মধ্যে কিন্তু সেই খানাখন্দ শুরু হয় না। যদিও এখন পর্যন্ত যে ঈদের যে বাড়ি ফেরার চাপ সড়ক পথে, সেই চাপটা এখন পর্যন্ত শুরু হয় না। কিন্তু তারপরও আমরা কিন্তু দেখেছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ একটি মহাসড়ককে কিন্তু আমরা দেখেছি যে এখনো কিন্তু খানাখন্দ রয়েছে। বিশেষ করে আমি এখন যে চন্দ্রা মোড়ে রয়েছি, চন্দ্রা মোড়ের রাস্তার যে অবস্থা, এই রাস্তা দিয়ে আসলে যখন ঈদের ঘরমুখে মানুষের চাপ বাড়বে তখন কিন্তু এই রাস্তায় চলাচল করতে আসলে যে গাড়িগুলোর বেশ বেগ পেতে হবে এবং যে কারণে আসলে গাড়ির গতি কমে আসবে। আর গাড়ির গতি কমে আসলে স্বাভাবিকভাবেই এখানে যানজটের সৃষ্টি হবে। এবং পাশাপাশি এই পুরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে 4 লেনে উন্নতি করার কাজ চলছে বিভিন্ন জায়গায়, অনেকাংশে কিন্তু 4 লেনের কাজ শেষ হলেও বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি এখনো 4 লেনের কাজ চলমান রয়েছে। সেই চলমান 4 লেনের কাজ হওয়ার কারণে কিন্তু আমরা দেখেছি যে পাশের রাস্তায়, অর্থাৎ যে রাস্তাটি কাজ চলছে কাজ চলছে 4 লেন ঠিক পাশের রাস্তাটাই আসলে খুবই বলতে গেলে সে বেহাল দশা। এবং যে কারণে আসলে যখন যেমনটি বলছিলাম, যখন ঈদের চাপ শুরু হবে হয়তোবা বুধবার বৃহস্পতিবার কিন্তু এই রাস্তায় প্রচন্ড চাপ থাকবে, তখন কিন্তু যে গাড়ি চলাচলে অসুবিধা হবে এবং পাশাপাশি যানজট এবং আমার যেটা মনে হয় যে এই রাস্তা দুর্ঘটনার ঝুঁকিটাও একটু বেড়ে যাবে। সেক্ষেত্রে এইখানে যারা রয়েছেন কর্তৃপক্ষ তারা তাদের পাশাপাশি বিশেষজ্ঞরা যেটা বলছেন যে রাস্তায় আসলে শেষ মুহূর্তে আর সহজ করার তো কিছু নাই, এখানে নজরদারি আসলে এই শেষ মুহূর্তে বাড়াতে হবে। তো এই ছিল এখনকার মতো এই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে আমার কাছ থেকে রাস্তার সবচেয়ে খবর। সময় হয়ে গেছে ঈদে ঘরে ফেরার, কিন্তু এখনো মহাসড়কের বেশ কিছু জায়গায় খানাখন্দ আর বেহাল দশার কথা জানাচ্ছিলেন রাশেদ লিমন। তিনি ছিলেন চন্দ্রা এলাকায়। হরেক স্বাদ ও জাতের আম কেনায় মুখর হয়ে উঠেছে রাজশাহী। বাগান থেকে হাট বাজার সর্বত্রই আম নিয়ে দিনরাত চলছে ব্যবসায়ীদের বিরামহীন কর্মযজ্ঞ। আমের আকার ও রং সুন্দর হওয়ায় ভালো দাম পাচ্ছেন বিক্রেতারা। উৎপাদন বিবেচনায় ব্যবসায়ী নেতাদের ধারণা, এবছর রাজশাহীতে প্রায় 1350 কোটি টাকার আম বাণিজ্য হবে। রাকিবুল হাসানের প্রতিবেদন, ছবি তুলেছেন হাবিবুর রহমান পাপ্পু।
বাগান থেকে বাগানে গ্রামের পথ প্রান্তরে রাজশাহীর সর্বত্র জুড়েই আম। বাগানগুলোতে পেকেছে গোপালভোগ, খিরসাপাত, লখনা, মোহনভোগ সহ গুটি জাতের বাহারি স্বাদ ও নামের আম। তাতে আম নামানো, বাছাই ও আম বাজারজাতকরণ কাজে দম ফেলার ফুরসত নেই বাগানীদের। হাটবাজারে সমাগম বেড়েছে বিভিন্ন জেলার ক্রেতা বিক্রেতার। বিরামহীন চলছে বেচাকেনা। 30% পর্যন্ত আম পেকে গেছে, সেগুলো নিয়ে আমরা এখন বাগান থেকে নামাচ্ছি। অত্যন্ত চাহিদা এবং ক্রেতারা বাগান থেকে প্যাকেট করে ফলবাণীমুক্ত আমরা এখান থেকে বাজারজাত করে বিভিন্ন দেশের প্রান্তে পাঠিয়ে দিচ্ছি। মাঝখানে কোনো সত্যভোগী কেউ থাকে না বিধায় একদম ফ্রেশ টাটকা আমটাই তারা পাচ্ছে। অনুকূল আবহাওয়ায় এবছর আমের ভালো উৎপাদন হয়েছে, আর আমের বড় আকার ও সুন্দর চেহারায় বিক্রেতারা দাম পাচ্ছেন ভালো। এবছর আমের সাইজটা ভালো, কাস্টমার আসছে কিনছে, যে দাম চলছে যদি এরকম দাম চলে তো আমরা ইনশাল্লাহ এবার ভালো লাভবান হব। খিরসাবাদ আছে, গোপালভোগ আছে, রানী বসন আছে, ন্যাংরা আছে। আর প্রাকৃতিক দুর্যোগ বা পরিবহনে কোনো সমস্যা না হলে এবছর আম থেকে ভালো লাভের আশা করছেন ব্যবসায়ী নেতারা। আমাদের কমিউনিকেশনটা একটা বড় প্রবলেম রয়েছে, এই ঢাকার কমিউনিকেশন, যেটা ঈদের সময় আরো খারাপ হয়ে যায়। তো এই প্রবলেম যদি না থাকে তাহলে আমরা শুধু রাজশাহীতে 1200 থেকে 1300 কোটি টাকার আমের বিজনেস হবে বলে আমরা মনে করছি। জেলা প্রশাসনের দেয়া তথ্য মতে রাজশাহীতে 17,000 হেক্টর জমির আমের বাগান থেকে ইতোমধ্যে নামানো হয়েছে প্রায় 35% আম। ব্যবসায়ীরা বলছেন এবার দেরিতে পাকায় আগস্টের শেষ পর্যন্ত বাজারে আম পাওয়া যাবে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। সকালের সময় আরো থাকছে। ঈদ সামনে রেখে জমে উঠেছে কুমিল্লার খাদির বাজার। ক্রেতা চাহিদা মাথায় রেখে আধুনিক ডিজাইন নিয়ে কাজ করছেন বিক্রেতারা। গাজীপুর সিটি নির্বাচনের খবর। আনুষ্ঠানিক প্রচারণা বন্ধ থাকলেও গাজীপুরের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ঘরে বসে নেই। 26শে জুনের নির্বাচনকে সামনে রেখে তারা পবিত্র রমজান মাসেও প্রতিদিন কৌশলে ভোটারদের কাছে যাচ্ছেন। এক্ষেত্রে বিশেষ গুরুত্ব পাচ্ছে ওয়ার্ড ভিত্তিক ইফতার অনুষ্ঠান। যদিও আওয়ামী লীগ ও বিএনপি মেয়র প্রার্থী বলছেন প্রার্থী হিসেবে নয়, তারা কর্মীদের আমন্ত্রণে দলীয় নেতা হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। মাহমুদ রাকিবের রিপোর্ট। পবিত্র রমজান মাসে প্রতি ওয়াক্ত নামাজ শেষে এভাবেই মসজিদে মসজিদে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করছেন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রধান দুই মেয়র প্রার্থী। তারা মসজিদেই মাঝে মাঝে ছোটখাটো বৈঠকও করছেন। তবে আওয়ামী লীগ, বিএনপি সহ মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা রমজান মাসে ভোটারদের কাছাকাছি যেতে প্রধান কৌশল হিসেবে বেছে নিয়েছেন ইফতার অনুষ্ঠানকে। গাজীপুর ঘুরে দেখা যায় আনুষ্ঠানিক প্রচারণা বন্ধ থাকলেও প্রতিদিন মেয়র প্রার্থীরা কমপক্ষে 3টি করে ইফতারে যোগ দিয়ে প্রকাশ্যে ভোট চাইছেন। এই নির্বাচন হবে। গাজীপুরের নেতারা বলছেন প্রতি বছরই ওয়ার্ড ভিত্তিক এমন ইফতারের আয়োজন থাকলেও এবার নির্বাচন উপলক্ষে আয়োজনের পরিধি কিছুটা বেশি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময়ই রোজা রমজান মাসে ইফতার পার্টির মাধ্যমে দোয়া আলোচনা সব এগুলো আমরা করে থাকি। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে এবারের পরিবেশটা একটু ভিন্ন। এটাও তো একটা নির্বাচনের একটা কাজের মধ্যেই পড়ে। আমাদের সকল নেতাকর্মী এর মাধ্যমেই কিন্তু আজকে সারা গাজীপুরে কিন্তু সক্রিয় আছে। ভোটার অধীর আগ্রহ অপেক্ষা আছে, যেদিনই নির্বাচন হোক, যে মুহূর্তে হোক, ধানের শীষে ভোট দেওয়ার জন্য সবাই মুখিয়ে আছে। সমস্ত মানুষ আজকে নৌকার প্রতি আজকে তাদের যে আগ্রহ, স্বতঃস্ফূর্তভাবে তাদের সেই আগ্রহটা আজকে আমরা দেখতে পাচ্ছি। প্রধান দুই মেয়র প্রার্থী এমন আয়োজনের জন্য নিজেদের পক্ষে সাফাই গাইলেও একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। পাশাপাশি শেষ পর্যন্ত মাঠে থেকে দুই প্রার্থী জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। ইফতার প্রত্যেক বছরই করি, প্রত্যেক সময়ই করি, এবার যেমন একটু মহব্বতের সাথে করতেছি। যেহেতু এখন রমজান মাস, প্রত্যেক ওয়ার্ড ভিত্তিক ইফতারি এবং সামাজিক প্রোগ্রাম যেগুলো আছে, ধর্মীয় প্রোগ্রাম আছে, সেগুলোর মধ্যে আমরা অ্যাটেন্ড করি। এই রমজান মাসটাকে কাজে লাগাচ্ছি। সেই হিসাবে আমি প্রায় 3 লক্ষ লোকের কাছে আমি রমজান মাসে তাদের কাছে গিয়ে পৌঁছতে পেরেছি। ঈদ শুভেচ্ছা দিয়ে তারা বিশাল বিশাল ব্যানার ফেস্টুন লাগায় রাখছে, যা নির্বাচন আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে। বিএমপি তারা এখানে মিথ্যার প্রচারণটাই গাজীপুরে বেশি করছে। আমরা নিজেরা ব্যক্তিগতভাবে কোনো পোস্টারিং এ এখনো যাচ্ছি না। খুলনায় যে ভয়ভীতি দেখাইছে মনে করে গাজীপুরে সেটা দেখায় তারা কিছু করবে বলে আমি বিশ্বাস করতে পারি না। আয়তনের দিক থেকে দেশের সবচেয়ে বড় এই নগরীর মেয়র নির্বাচনে ফের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে 18 জুন থেকে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, গাজীপুর। ঐতিহ্য আর গুণগত মান সম্পন্ন কাপড় কুমিল্লার খাদি। নগরীর খাদি বস্ত্র বিতানগুলোতে ঈদের
শপিং জমে উঠেছে। মানে ভালো আর দাম হাতের নাগালে হওয়ায় সচেতন ক্রেতাদের কাছে খাদি বস্ত্রের চাহিদা রয়েছে। বিক্রেতারা বলছেন যুগের সাথে তাল মিলিয়ে খাদি বস্ত্রে আধুনিকতা আনা হচ্ছে। ভাইয়ের রায়হানের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। রোজা শুরুর সঙ্গে সঙ্গে কুমিল্লা নগরীর মনোহরপুর ও রামঘাটলা সড়কের খাদি বস্ত্রের দোকানগুলোতে ক্রেতাদের আনাগোনা শুরু হয়েছে। পাওয়া যাচ্ছে ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া ও মেয়েদের 3 পিস। কাপড় সুতি হয়, এগুলো খুব আরামদায়ক আর দামটাও বাজেটের মধ্যে, তাই সচেতন ক্রেতাদের আগ্রহ একটু বেশি। ক্রেতারা বলছেন কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি দেশ বিদেশে প্রসার ঘটাতে কর্তৃপক্ষের উদ্যোগ নেওয়া উচিত। আমাদের দেশের কাপড় হিসেবে অনেক মান ভালো, আরাম হয়, এই জন্য পড়তে আরাম, এই জন্য নিতে আসছি। দামের দিক দিয়ে ভালো, মানের দিক দিয়ে ভালো। আর খাদি পাঞ্জাবি বাংলাদেশের শ্রেষ্ঠ পাঞ্জাবি। কেনাকাটার মাঝে একটা খাদি ঐতিহ্যটা কেনাকাটা করে যে ধরে রাখার জন্য চেষ্টা করি। কুমিল্লা যারা রাষ্ট্রীয় দায়িত্বে আছে তাদের উচিত কুমিল্লার খাদিকে নিয়েই চিন্তা ভাবনা করা। ঢাকার মসলিন পুরো বিশ্বব্যাপী জনপ্রিয় ছিল না, কুমিল্লা খাদিও একসময় হবে যদি এটার জন্য সঠিক পদক্ষেপ নেওয়া হয়। ব্যবসায়ীরা বলছেন খাদি পণ্যের চাহিদা রয়েছে, এদের বেচাকেনাও বাড়ছে ধীরে ধীরে। ফিনিশড খাদি বাইরেছে আর একটু পাতলা করে, এতে করে খাদির মান আরো বাড়তেছে এবং চাহিদা বাড়তেছে, মানুষ এটা পছন্দ করতেছে বেশি। পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, খাদি 3 পিস সামনে ঈদ ইয়া করে আমরা ইনশাল্লাহ ভালো আয়োজনে করছি। রমজান যত সামনের দিকে হইতেছে, কাস্টমার আসতেছে বাড়তেছে। 1921 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় কুমিল্লায় মহাত্মা গান্ধীর পদচারণা হয়। স্বদেশ আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে কুমিল্লায় খাদির যাত্রা শুরু। প্রায় 100 বছরের ঐতিহ্য লালনে নগরীতে প্রায় 2 শতাধিক খদ্দরের বিপণী বিতান রয়েছে। সময় সংবাদ, কুমিল্লা। বিশ্বকাপ ফুটবলের আঁচ লেগেছে দেশের টেলিভিশন বাজারে। একে তো বিশ্বকাপ, তার উপর ঈদ, 2 উৎসবকে সামনে রেখে নতুন টিভি কেনার ধুম চলছে। চাহিদা বাড়ায় টেলিভিশনের উপর বিভিন্ন অফার দিচ্ছে কোম্পানিগুলো। গোলপোস্টের দিকে তীক্ষ্ণ নজর রাজনের। গোল করতে পারলেই পাবেন কুপন, সেই কুপনে বিজয়ী হলে মিলবে ইন্দোনেশিয়া বা থাইল্যান্ড যাওয়ার সুযোগ। তবে গোল করার সুযোগটি পাওয়া যাবে টেলিভিশন কিনলে। ক্রেতারাও এমন সুযোগ দেখে ভিড় করছেন শোরুমগুলোতে। রাজধানীর উত্তরা, বায়তুল মোকাররম সহ দেশি বিদেশি ব্র্যান্ডের শোরুমগুলোতে একই চিত্র। নিয়েছি ট্রান্সকমের আপনার 40 ইঞ্চি টিভি, সামনে বিশ্বকাপ, এটা সাউন্ড কোয়ালিটি, রেজুলেশন খুবই ভালো। সিরিয়ালের যন্ত্রণায় তো অস্থির সবাই, বিশ্বকাপ খেলাটা বন্ধু বান্ধব নিয়ে দেখবো, এর জন্য এটা নেওয়া। চাহিদা মেটাতে কর্তৃপক্ষগুলো হাজির হয়েছে নানা ধরনের অফার নিয়ে। যে কোনো বক্স টিভি, সেটা হোক সচল বা অচল, যে কোনো সাইজ, সো মিনিমাম 5,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত আমরা অফ দিচ্ছি। সো একটা কাস্টমার যখন তার একটা পুরোনো টিভি নিয়ে আসতেছে, তার এখান থেকে একটা টাকা পাচ্ছে, প্লাস আমাদের ডিসকাউন্ট অফার চলছে। সো দুটা নিয়ে দেখা যাচ্ছে একটা কাস্টমার 19,900 টাকায় একটা 32 ইঞ্চি টিভি কিনতে পারছে। প্রচুর কাস্টমার, আমরা অনেক সময় অনেককে অ্যাটেন্ডও করতে পারছি না, এমন হয়ে যাচ্ছে। ট্রান্সটেক টিভির একটা খুব ভালো হচ্ছে যে আমরা খুব ভালো কোয়ালিটিতে, খুব অ্যাফোর্ডেবল প্রাইসে টিভিটি দিতে পারি। সো আমরা যা অফার দিচ্ছি, জার্সি, সুপার কিক অফার, এক্সচেঞ্জ অ্যান্ড অল 5% ডিসকাউন্ট, এটা নিয়ে এটা খুবই ভালো একটা অফার। এমনিতে সেল মাশাআল্লাহ খুব ভালো, এবং এই নেক্সট 5-6 দিনে সেল আরও বাড়বে। তবে স্বাদ আর সাধ্য নিয়ে রয়েছে ভিন্ন মতামত। এলইডি টিভি যাদের নাই তারা মনে করেন আমি একটা এলইডি টিভি কিনি, সেই ক্ষেত্রে আর একটু ছাড় দিলে আমার মনে হয় সেলটা একটু বাড়বে। খেলা বড় টিভিতে দেখা একটা আলাদা মজা আছে, এই জন্য আমি আমার টিভি আছে যদিও স্যামসাংয়ের, তারপর আমি একটা বড় টিভি কিনতে যাচ্ছি। সবার চাওয়া বিনোদনের এই মাধ্যমটি ক্রয় ক্ষমতার মধ্যেই থাকুক। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সকালের সময়। দেশের বিশেষায়িত কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া সাধারণ প্রতিষ্ঠানগুলোতে এখনো গড়ে ওঠেনি প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো। এতে স্বাভাবিক শিক্ষা গ্রহণে বাধাগ্রস্ত হচ্ছেন তারা। শিক্ষামন্ত্রী বলছেন, বর্তমান সরকার প্রতিবন্ধীদের উন্নয়নে নানামুখী প্রকল্প হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অবকাঠামো নির্মাণে সরকার প্রায় 10,000 কোটি টাকার নতুন একটি প্রকল্প অনুমোদন দিয়েছে। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। আদিল মাহবুব শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে এখন পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পেয়ে যতটা না উৎসাহী হয়েছেন এগিয়ে যাওয়ার, তার চেয়ে বেশি হতাশা তাকে আচ্ছন্ন করেছে। কারণ দেশসেরা এই প্রতিষ্ঠানটিতেও যে এদের জন্য নেই খুব একটা সুযোগ সুবিধা। যদিও প্রায় 1 বছর প্রশাসনের কাছে ধর্ণা দিয়ে ঠাঁই হয়েছে একটি আবাসিক হলে। এ নিয়ে ক্ষোভের অন্ত নেই মাহবুবের।
ইকোনমিক কোনো প্রবলেম না। একটা বিল্ডিং করতে কয়েক কোটি টাকা খরচ হয়, কিন্তু একটা র্যাম করতে কিন্তু কয়েক হাজার টাকা খরচ হয়। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেম ছিল সদিচ্ছার অভাব। একই অবস্থা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুস সাকিবের কিংবা কলেজ পড়ুয়া রহিমার। নিজেদের প্রতিবন্ধকতা নিজেরা জয় করতে পারলেও হিমশিম খেতে হয় সমাজের প্রতিবন্ধকতাকে মোকাবেলা করতে। যতটা আইনের মাধ্যমে বলা হয় যে এই অ্যাক্সেসিবল এতটুকু করবে বা এতটুকু করা হয়েছে, তার সিকিভাগও পাওয়া যায় না। আমরা যারা প্রতিবন্ধী হুইল চেয়ার পারসন, এরা ছাড়া এই কষ্ট কেউ বুঝে না। প্রতিবন্ধী উন্নয়ন কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন পর হলেও সরকার শিক্ষানীতি 2010-এ ইনক্লুসিভ শিক্ষার কথা বললেও বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। সবাই যদি প্রতিবন্ধী স্কুলে পড়ে তাহলে কিন্তু মানসিক জায়গা থেকে ওই শিশুরা কখনো বের হতে পারবে না। সব থেকে বড় বাধা সেটা হলো যে আমাদের অবকাঠামোগত যেই ব্যাপারগুলো আছে। শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো নির্মাণের দায়িত্বে থাকা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বলছে, বর্তমানে তারা প্রতিবন্ধীদের বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা করেছেন। প্রকল্পটি অনুমোদন হয়েছে, সেটি প্রায় 10,649 কোটি 5 লক্ষ টাকার প্রকল্প। সেখানে ডিজেবলদের জন্য নিরাপদ যারা ওঠানামা করতে পারে সেই জন্য র্যাম্পের ব্যবস্থা থাকবে। শিক্ষামন্ত্রী বলছেন, প্রতিবন্ধীদের শিক্ষা গ্রহণ স্বাভাবিক ও সহজ করতে কাজ করছে সরকার। যত বিল্ডিং নতুন বানাচ্ছি সব র্যাম্প করে দিচ্ছি, কোনোখানে কাউকে ভর্তি করতে পারবে না, এটা করলে শাস্তিযোগ্য অপরাধ হবে। পরিসংখ্যান বলছে, দেশের মোট জনগোষ্ঠীর 10% প্রতিবন্ধী, যার প্রায় অর্ধেক শারীরিক প্রতিবন্ধকতার শিকার। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রোহিঙ্গা সংকট সমাধানে G7 এর আউটরিচ বৈঠকে 4 দফা প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। নির্যাতনকারীদের শাস্তির আওতায় আনার তাগিদ। প্রস্তাবিত বাজেটে বিভিন্ন খাতে শুল্ক বাড়ায় নগর জীবনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা। ব্যাহত হতে পারে তথ্য প্রযুক্তির উন্নয়ন, বলছেন ব্যবসায়ীরা। ঈদের রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। প্রথম দিনে যাত্রী চাপ কম। ঢাকা চট্টগ্রাম রুটের মেঘনায় 12 জুন থেকে শুরু হচ্ছে ফেরি সার্ভিস। নির্বাচনের আগে 3 বিএনপি নেতার ভারত সফর নিয়ে আলোচনা সমালোচনা। ব্যক্তিগত সফর দাবি করলেও ভিন্ন উদ্দেশ্য দেখছে আওয়ামী লীগ। এবং আনুষ্ঠানিকভাবে বন্ধ থাকলেও কৌশলে প্রচারণা চলছে গাজীপুর সিটি নির্বাচনের। ইফতার মাহফিল সহ নানা বৈঠকে ভোট চাইছেন প্রার্থীরা। এই ছিল সকালের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।